হাই there everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার স্কুল। আর আজকে আমরা আলোচনা করব এসএসসি কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টারটি নিয়ে। অ্যান্ড আমরা প্রিভিয়াস ভিডিওতে ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কন্টেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ কন্টেন্ট নিয়ে আলোচনা করব। সো দ্যাটস ইট। ফার্স্ট কন্টেন্টটি হচ্ছে আমাদের আজকে রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক। অ্যাকচুয়ালি এই ভৌত জগতে বা এই পৃথিবীতে বা এই মহাবিশ্বে প্রতিটি বস্তুকণা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একে অপরের উপর নির্ভরশীল। বিজ্ঞানের যতগুলো শাখা আছে, লাইক জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গণিত, প্রাণী বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, এই প্রত্যেকটি শাখায় একটি অপরটির সাথে সম্পর্কে জড়িয়ে আছে এবং ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সো কীভাবে রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখা জড়িয়ে আছে, সো এটা আমরা আজকে জানবো। ফার্স্ট যে কথার নাম বলবে ম্যাথ, গণিত। বিজ্ঞানের প্রায় প্রতিটি শাখার সাথে এই ম্যাথ জড়িয়ে আছে। বিজ্ঞানে এমন কোনো শাখা পাওয়া যাবে না যেখানে ম্যাথ নেই। সো রসায়নের সাথে ম্যাথের কীভাবে সম্পর্ক, আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করি। ফর এক্সাম্পল, আমাদের এসএসসি কেমিস্ট্রির 6th চ্যাপ্টার মোলারিটি। আমরা যখন কোনো একটা কেমিক্যাল কম্পাউন্ড তৈরি করি বা কোনো কেমিক্যাল রিঅ্যাকশন বা দ্রবণ বা দ্রবণের মিশ্রণে আমাদের সঠিক পরিমাপে দ্রবণ নির্ণয় করতে হয়। একটা পাত্রে সঠিক পরিমাপে দ্রবণ দিয়ে তার মধ্যে একটি মিশ্রণ দিয়ে একটা আউটপুট বা একটা ফলাফল আমরা পাই। এই যে দ্রবণের মিশ্রণ, এখানে সঠিক পরিমাপ, এই যে পরিমাপের এখানে আমরা গাণিতিক বিশ্লেষণ বা গাণিতিক ব্যবহার করি, এটা হলো ম্যাথ। এরপর ওষুধ, বিভিন্ন ঔষধ কোম্পানিতে বা ফার্মেসিতে আছে, তারা কি কেমিক্যাল কম্পাউন্ড বিভিন্ন মিশ্রণে তারা কি সঠিক পরিমাপ ব্যবহার করে। তাহলে কি কেমিক্যালের পরিমাপের ক্ষেত্রে আমাদের কি ম্যাথসের প্রয়োজন। এছাড়াও আমরা একটা রাসায়নিক সংকেত লিখি, ফর এক্সাম্পল কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড বাতাসে বিভিন্ন উপাদান আছে। এই কার্বন ডাইঅক্সাইড বাতাসে কিরকম পরিমাপ আছে বা কার্বন ডাইঅক্সাইডের পরিমাপটা যদি আমরা নির্ণয় করতে চাই, তখন আমাদের কি করতে হবে, তখন আমরা যদি লক্ষ্য করি যে কার্বনের 12 প্লাস 16 ইন্টু 2, দ্যাট মিনস 12 প্লাস 32, ইট উইল বি 44 গ্রাম। এই যে 44 গ্রাম, এটা ছিল একটা কার্বন ডাইঅক্সাইড, সেটার আণবিক ভর হচ্ছে 44 গ্রাম। এই যে 44 গ্রাম, এটা কিন্তু একটা গাণিতিক বিশ্লেষণ। সো ম্যাথ, কেমিস্ট্রি একে অপরের সাথে সম্পর্কিত। এরপর যদি আমরা চিন্তা করি ম্যাথ ফিজিক্সের সাথে কীভাবে সম্পর্কিত। ফিজিক্সের ক্ষেত্রে আমাদের যে জিনিস চিন্তা করতে হবে, ফিজিক্সে কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়। ফর এক্সাম্পল ইলেকট্রনিক্স, বিভিন্ন পদার্থ, ইলেকট্রনিক্স নিয়ে আলোচনা করে। ফিজিক্সে যদি ইলেকট্রনিক নিয়ে আলোচনা করা হয়, ফিজিক্সের সাথে কেমিস্ট্রির কী রকম সম্পর্ক হইতে পারে। ফর এক্সাম্পল ফিজিক্সে তামা থেকে কী হয়, তামার তার, বর্তমানে আমাদের ইলেকট্রিক কন্ডাক্টর বা ইলেকট্রিক যে তার, সেই তারটা মূলত তামা দিয়ে তৈরি। সেই তামার সাথে এই রসায়নের সম্পর্ক বা ইলেকট্রিক সম্পর্কটা আমরা একটু দেখি। ফর এক্সাম্পল, আমরা যদি লক্ষ্য করি আমাদের কেমিস্ট্রি 8 অধ্যায়, চ্যাপ্টার 8 আমাদের একটি আছে, যেমন এরকম দুইটি পাত্র নিলাম, একটা মধ্যে আমাদের কপার সালফেট আর আরেকটার মধ্যে আমাদের জিঙ্ক সালফেট নিলাম আমরা। তো একটা পাত্রে আমাদের কপার সালফেট আর একটা পাত্রে আমাদের জিঙ্ক সালফেট। তো এটা হচ্ছে কেমিক্যাল কম্পাউন্ড, কেমিক্যাল একটা পদার্থ, রাসায়নিক পদার্থ নিলাম আমরা দুইটা। এরপর আমরা এটার মধ্যে একটা ধাতব দ্বন্দ্ব নিলাম। এই ধাতব দ্বন্দ্বটা মূলত আমাদের ফিজিক্সের ভাষায় আমাদের বলতে পারি ধাতব দ্বন্দ্ব, একটা আমাদের অ্যানোড, একটা আমাদের ক্যাথোড। আমরা একটা ধনাত্মক ধাতব দ্বন্দ্ব, একটা ঋণাত্মক ধাতব দ্বন্দ্ব নিলাম। এরপর তাদেরকে একটা কন্ডাক্টর বা পরিবাহী তার দিয়ে তাদের মধ্যে সংযোগ করে দিলাম এবং এখানে একটা ভালভ দিলাম। আমরা লক্ষ্য করলাম যে ভালভটা জ্বলে উঠলো। পুরো ঘটনাটা যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা এখানে কপার সালফাইড অ্যান্ড জিঙ্ক সালফেট দিলাম। এরপর দুইটাকে একটা পরিবাহী তার দিয়ে কন্ডাক্টরের সাথে আমরা সংযুক্ত করে দিলাম এবং বাল্বটা জ্বলে উঠলো। এখানে পুরো ঘটনা কি ঘটলো, রাসায়নিক দ্রব্য থেকে সেটা পরিবাহী তারের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন। এখানে পরিবাহী তার বা যে কন্ডাক্টর, এগুলো হচ্ছে ফিজিক্সের অবদান, এগুলো ফিজিক্সের অবদান। তাহলে ফিজিক্স এবং এই রসায়ন থেকে আমরা জানি বিদ্যুৎ উৎপন্ন হয় বিভিন্নভাবে, তাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন হতে পারে। আমাদের যে ড্রাই সেল,
আবার শুষ্ক কোষ, আমরা দেখি আমাদের রিমোটের ব্যাটারি, বিভিন্ন আমাদের যে ড্রাই সেল ব্যাটারিগুলো আছে এগুলোর ভিতরে মূলত রাসায়নিক এই প্রক্রিয়ার মাধ্যমে মূলত আমাদের তড়িৎ উৎপন্ন হয়ে থাকে। যে তড়িৎ উৎপন্ন হচ্ছে এই ঘটনাটা, এখানে যে আমরা অ্যানোড এবং ক্যাথোড হিসেবে এবং পরিবাহী তার, এই যে আমরা তামা ইউজ করলাম, তামার তার বা পরিবাহী কন্ডাক্টর, এইগুলো সব হচ্ছে ফিজিক্স। তো ফিজিক্সের সাথে কেমিস্ট্রি এভাবে সম্পর্ক হতে পারে। এরপর আমরা বায়োলজি বা জীববিজ্ঞানের সাথে বা বায়োলজির সাথে আমাদের কেমিস্ট্রির যে সম্পর্কটা রয়েছে তা যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে কিভাবে আমাদের চ্যাপ্টা জীববিজ্ঞানের জীবরসায়নিক বা জৈব রসায়ন নামে একটা চ্যাপ্টার আছে এইচএসসিতে, আই হোপ। তো জৈব রসায়নের একটা স্টাডি আছে। সো জৈব রসায়ন, তো আমাদের অর্গানিক কেমিস্ট্রি, জৈব রসায়ন বা আমাদের যে বায়োলজির সাথে সম্পর্কিত কেমিস্ট্রি, আমরা ফর এক্সাম্পল বায়োলজির সাথে সম্পর্ক বলতে বোঝানো উদ্ভিদ হচ্ছে আমাদের সকল প্রাণীর, আমাদের বেঁচে থাকার খাদ্য উৎপাদন। উদ্ভিদের কীভাবে উদ্ভিদ আমাদের অক্সিজেন দিচ্ছে, আমাদের কাছ থেকে কার্বন ডাইঅক্সাইড রিসিভ করছে, এর ফলে উদ্ভিদ থেকে আমরা কি খাদ্য গ্রহণ করতে পারছি, উদ্ভিদ থেকে আমরা বেঁচে থাকতে পারছি। এই যে উদ্ভিদের সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে, এটা একটা জৈব রসায়নের উপাদান। এখানে একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। কিভাবে, যে উদ্ভিদ কিভাবে খাদ্য উৎপন্ন করছে, উদ্ভিদ সবুজ ক্লোরোফিলের সাহায্যে সূর্যের আলোতে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে তারা খাদ্য উৎপন্ন করতেছে পানির সাথে বিক্রিয়া করে। ফর এক্সাম্পল আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো 6 মোল কার্বন ডাইঅক্সাইড প্লাস 6 মোল H2O বিক্রিয়া করে আমাদের এখানে সূর্যের আলোর সাহায্যে এবং ক্লোরোফিলের সাহায্যে আমরা কি পাই, ক্লোরোফিলের সাহায্যে আমরা এখানে পাইতেছি যে H12O6 প্লাস এখানে আমরা পাইতেছি অক্সিজেন প্লাস H2O। এই যে টোটাল ঘটনাটা, উদ্ভিদ কি করলো, উদ্ভিদ একটা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সে খাদ্য উৎপন্ন করলো। উদ্ভিদ যদি খাদ্য উৎপাদন না করলো, এই রাসায়নিক প্রক্রিয়াটা না করতো, তাহলে আমরা অক্সিজেন পাইতাম না, এবং আমরা অক্সিজেন না পাইলে আমরা বেঁচে থাকতাম না। আমরা যদি বেঁচে না থাকতাম তাহলে জীব বলে পৃথিবীর কোনো অস্তিত্ব থাকতো না। তাহলে উদ্ভিদ এখানে একটা বিরাট বড় ভূমিকা পালন করতেছে। এই ভূমিকার মধ্যেও আমাদের রসায়নের অবদান। সো কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এটা আমরা বুঝতে পারি এই উদ্ভিদের এই সংশ্লেষণ প্রক্রিয়া থেকে। এরপর আমরা যদি থিঙ্ক অ্যাবাউট আমরা আলোচনা করলাম ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, এরকম বিভিন্ন শাখার সাথে, বিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে কেমিস্ট্রির সম্পর্ক রয়েছে। সো এরপর নেক্সট কন্টেন্ট হচ্ছে রসায়ন পাঠের গুরুত্ব। রসায়ন পাঠের গুরুত্বটা আমরা একটু চিন্তা করি। রসায়ন পাঠের গুরুত্বটা কেমন, আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখছিলাম যে রসায়নের পরিধি ব্যাপক, এবং রসায়ন পাঠের গুরুত্বটা রসায়নের পরিধির সাথে সম্পর্ক। আমরা কেন রসায়ন পড়বো, রসায়ন পড়া আমাদের জন্য কেন দরকার। সবচাইতে বড় কথা, আমরা কেন স্টাডি করি, আমাদের পড়ি কেন, আমরা যে লেখাপড়া করতেছি স্টাডি কেসের জন্য, আমরা কিছু জ্ঞান অর্জন করতেছি আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করার জন্য, আমাদের একটা কোয়ালিটিফুল মানুষ হওয়ার জন্য। সো দ্যাটস ওয়াই আমরা কেমিস্ট্রি পড়তেছি। কেমিস্ট্রি কিছু প্রয়োগ আছে, অ্যাপ্লাই আছে আমাদের লাইফে। আমাদের কেমিস্ট্রির বিভিন্ন অ্যাপ্লাই করতে হবে। এই অ্যাপ্লাইগুলো কী, আবার কীভাবে বুঝবো, আমরা কোন কোন ক্ষেত্রে কেমিস্ট্রির অ্যাপ্লাইটা করতে পারি। ফর এক্সাম্পল আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখছিলাম যে একটা ঘটনা, যে একটা তুমি ঘুম থেকে উঠলা, ব্রাশ করলা, এরপর মুখ ধোলা, খাওয়া দাওয়া করলা, তুমি তোমার লাল মলাটের বই বের করলা, পড়লা, এরপর তুমি স্কুলের জন্য রওনা দিলা। এরপর রাস্তা দেখলে একটা হোন্ডা বা একটা বাইক তোমার পাশ দিয়ে ধোয়া উড়ে চলে গেলো। এরপর একটা লোক তার বাগানে কীটনাশক দিচ্ছে। এই টোটাল ঘটনার মধ্যে কেমিস্ট্রি জড়িয়ে আছে, আমাদের চারপাশে কেমিস্ট্রি জড়িয়ে আছে। এখন যদি আমরা কেমিস্ট্রি সম্পর্কে সঠিক ধারণা, নলেজ যদি না থাকে, তাহলে আমাদের কি কেমিস্ট্রির
প্রয়োগটা আমরা সঠিকভাবে করতে পারবো না, আর এর থেকে আমাদের লাভ হওয়ার চাইতে বরং ক্ষতি বেশি হবে। ফর এক্সাম্পল কীটনাশক, একজন লোক তার জমিতে কীটনাশক প্রয়োগ করছে, যদি সে অধিক পরিমাপে কীটনাশক প্রয়োগ করে তাহলে কি হবে? অধিক পরিমাপে কীটনাশক প্রয়োগ করলে কি ভালো উৎপাদন পাওয়া যাবে? না। অধিক পরিমাপে কীটনাশক প্রয়োগ করার ফলে পক্ষান্তরে কি হচ্ছে? আমাদের যে জমিতে কীটনাশক প্রয়োগ করছে সে জমিতে বৃষ্টির ফলে সে পানিগুলোকে নদী নালা খালে বিলে পানির সাথে দিচ্ছে, সে পানিগুলো পলিউটেড হচ্ছে, দূষিত হচ্ছে। অতিরিক্ত ব্যবহার করতে গিয়ে সে পরিবেশকে দূষিত করে দিচ্ছে। এর মাধ্যমে কি আমাদের কেমিস্ট্রি থেকে আমরা কীটনাশক পাইলাম, কীটনাশকের প্রয়োগ করে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। তাহলে কি এই জিনিসটা কি আমাদের পরিবেশের জন্য, এনভায়রনমেন্টের জন্য কি জিনিসটা ভালো হবে? একটা জিনিস আমরা উৎপন্ন করলাম, সেটা আমাদের প্রয়োগ করে আমাদের নিজের লাভের জন্য, বাট সেটা থেকে যদি আমাদের অপকার হয় তাহলে তো সেটা আমাদের দরকার নেই। সো আমাদের কী করতে হবে? পরিমাণ মতো কীটনাশক প্রয়োগ করতে হবে, যাতে করে, আর এই পরিমাণ মতো কীটনাশক প্রয়োগ করার জন্য একটা নলেজ থাকতে হবে যে কী পরিমাণ কীটনাশক প্রয়োগ করা উচিত। এরপর বিভিন্ন প্রিজারভেটিভস, ফর এক্সাম্পল খাবারকে অনেকদিন সুরক্ষা রাখার জন্য আজকাল প্রিজারভেটিভস ব্যবহার করা হয়, এবং অসাধু ব্যবসায়ী তারা এই প্রিজারভেটিভস ব্যবহার করতেছে। বাট মাত্রা অতিরিক্ত এই ধরনের কেমিক্যাল ব্যবহার করার ফলে কি আমাদের খাদ্যের মধ্যে তারা কি বিষ ঢুকিয়ে দিচ্ছে। এই বিষ আমাদের জন্য কি, শরীরের জন্য, হেলথের জন্য অস্বাস্থ্যকর। তো এই সম্পর্কে নলেজ রাখতে হবে। যদি আমরা না জানি যে এই জিনিসটা আমাদের বেশি খেলে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, সো দ্যাটস ওয়াই আমাদের কেমিস্ট্রি এই সব বিষয় সম্পর্কে জানতে হবে। সঠিকভাবে জানলে আমরা এটা সঠিক প্রয়োগ করতে পারবো, আর সঠিক প্রয়োগ করলে আমরা সুস্থ থাকতে পারবো। এরপর আমরা দেখি থার্ড কনসেপ্টটি নিয়ে, তা হচ্ছে নাম্বার 3 হচ্ছে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া। অ্যাকচুয়ালি কোনো একটা বিষয় অনুসন্ধান বা কোনো একটা বিষয়ের প্রতি গবেষণা যখন আমরা করবো, তার বিভিন্ন প্রক্রিয়া থাকতে হবে। তো আজকে সেই প্রক্রিয়াগুলো নিয়ে আমরা এখন জানবো। ফর এক্সাম্পল কোনো একটা বিষয় নিয়ে গবেষণা, ফর এক্সাম্পল রিসেন্টলি করোনা ভাইরাস বা কোভিড-19 সারা বিশ্বব্যাপী একটা মহামারী আকার ধারণ করেছে। সো এটা নিয়ে এই পুরো প্রক্রিয়াটা একটু বিশ্লেষণ করা যায়। সো ফার্স্টে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিষয়বস্তু নির্বাচন, বিষয়বস্তু নির্ধারণ। ফর এক্সাম্পল আমরা কোভিড-19 বিষয়বস্তু নির্ধারণ করলাম, আমরা কোভিড-19 নিয়ে কী করবো? গবেষণা করব। অ্যান্ড সেকেন্ড অফ অল হচ্ছে আমাদের কী করতে হবে? আমাদের বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন, আমাদের কোভিড-19 সম্পর্কে স্বচ্ছ এবং সঠিক তথ্য জানতে হবে। এটা হইতে পারে যে কোনো, আমরা যে বিষয়টি নিয়ে রিসার্চ করব বা গবেষণা করব সেই বিষয়ে আমাদের সঠিক তথ্য বা সঠিক নলেজ থাকা উচিত। সো কোভিড-19 নিয়ে আমরা কী করব? গবেষণা। তো কোভিড-19 কি? একটা ভাইরাস যা মানব দেহে সংক্রামিত হয়, যা একটি দেহে থেকে আরেক দেহে সংক্রামিত হতে পারে, এবং বর্তমানে যা কি মরণ ব্যাধি নামে পরিচিত, যার মাধ্যমে কি মানুষ মৃত্যুবরণ করতে পারে। সো এরকম নলেজগুলো আমাদের আগে জানতে হবে। সো আমাদের সেকেন্ড স্টেপ ছিল যে বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন। এরপর আমাদের থার্ড স্টেপ হচ্ছে কাজের পরিকল্পনা করা। আমরা কোভিড-19 নিয়ে রিসার্চ করবো বা গবেষণা একটা কাজ করব, এই কাজের পরিকল্পনা থাকতে হবে। আমাদের কী কী উপায় আমরা এই রিসার্চটা করব, এখানে কী কী উপাদান আমাদের লাগবে, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে বা নলেজ রাখতে হবে, এবং একটা পরিকল্পনা বা রোডম্যাপ তৈরি করতে হবে। অ্যান্ড নেক্সট স্টেপটা হচ্ছে ফলাফল সম্পর্কে আগাম দেওয়া। আচ্ছা, এটা যে কোনো বিজ্ঞানী হইতে পারে, তারা যখন একটা গবেষণা করে তখন তাদের কি আউটপুট হইতে পারে এরকম একটা আগাম বা তাদের একটা ধারণা থাকে যে এই বিষয়টার এরকম একটা আউটপুট হইতে পারে। সো যে বিষয়টা নিয়ে আমরা রিসার্চ করবো সেই বিষয়টা সম্পর্কে একটা আগাম ধারণা থাকা উচিত। ফর এক্সাম্পল কোভিড-19 ভ্যাকসিন আপাতত আবিষ্কার হয়নি, বাট এটা নিয়ে বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম চলতেছে। সো তারা যখন ভ্যাকসিনটা আবিষ্কার করবে বা কিছু নমুনা পাবে, তখন তারা এটা যখন প্রয়োগ করবে কোনো প্রাণী দেহে বা মানব দেহে বা যে কোনো একটা পরীক্ষা করবে, তো তার পূর্বে তাদের একটা নলেজ বা জ্ঞান থাকবে, ধারণা থাকবে যে এটা দিয়ে এরকম আউটপুট হইতে পারে বা এর চাইতেও তার পরিণতি বা ভয়াবহ হইতে পারে। সো এরকম আগাম একটা ধারণা থাকা উচিত। আর নেক্সট হচ্ছে আমাদের পরীক্ষার তথ্য উপাত্ত সংগ্রহ। যখন আমরা একটা গবেষণা করব
সো গবেষণার পরে তারপর কি আমাদের যে পরীক্ষাটি করলাম সেই পরীক্ষার সম্পর্কে আমরা কিছু আউটপুট বা তথ্য পাবো, সেই তথ্য বা উপাত্তগুলো আমাদের কালেক্ট করা উচিত। অ্যান্ড নেক্সটে আমাদের তথ্যবার্তা বিশ্লেষণ, তুমি একটা এক্সপেরিমেন্ট করো, এরপর আমরা কিছু তথ্যবার্তা পেলাম, তথ্যবার্তা পাওয়ার পর সেগুলোকে একটু বিশ্লেষণ করা উচিত, কি এটা কি পজিটিভ আসলো না নেগেটিভ আসলো, এটা দ্বারা কি কি হইতে পারে, সেরকম বিচার বিশ্লেষণ করা উচিত আমাদের। এটা হবে আমাদের কোন 1 2 3 4 5 6 স্টেপ। অর্থাৎ কোন একটা পরীক্ষা করলাম, তথ্য পাইলাম, আউটপুট পাইলাম, সেই আউটপুটটাকে আমরা কিন্তু বিচার বিশ্লেষণ করবো, অ্যান্ড লাস্ট অফ অল আমরা সেটা মানব কল্যাণে অ্যাপ্লাই করবো। লাস্ট অফ বিজ্ঞানী মানব কল্যাণের প্রভাব। তুমি একটা কিছু আবিষ্কার করলাম, কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কার করছে, পরীক্ষা লব্ধ ফলাফল পাইছে, পরীক্ষা লব্ধ ফলাফলে সেটা পজিটিভ আসছে, অ্যান্ড লাস্ট অফ অল তুমি কি করবা, সেটা মানব কল্যাণের জন্য, ফর এক্সাম্পল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিবে মানব কল্যাণের জন্য। সো এই টোটাল প্রসিডিউর, এই টোটাল প্রক্রিয়াটাই হচ্ছে মূলত কি একটা বিষয়বস্তু সম্পর্কে যখন আমরা বিশ্লেষণ বা গবেষণা করব তখন তারই 7টি ধাপ আমাদের মানতে হবে। সো এই ছিল আজকের 3টি টপিক, ফার্স্ট চ্যাপ্টারের এসএসসি কেমিস্ট্রি, ফার্স্ট চ্যাপ্টারের 3rd 4th অ্যান্ড 5th কন্টেন্ট। আজকের কন্টেন্টগুলো ছিল মূলত যে রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক, এন্ড সেকেন্ড ছিল রসায়ন পাঠের গুরুত্ব, অ্যান্ড থার্ড আমাদের ছিল যে কিভাবে একটা গবেষণা বা একটা পরীক্ষা কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে সংগঠিত হয়। সো দেখা হবে নেক্সট এপিসোডে। আমরা নেক্সট এপিসোডে বা নেক্সট ভিডিওতে আলোচনা করব তেজস্ক্রিয়তা নিয়ে, তেজস্ক্রিয় মৌলের বিভিন্ন ভয়াবহতা নিয়ে। সো দেখা হবে নেক্সট এপিসোডে, ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং।